শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। তো প্রত্যেক দিনই প্রচুর প্রচুর কাজ থাকে, সেখানে গিয়ে ভিডিও টাইমে আপলোড করা অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করতে অনেক টাইম পেরিয়ে যায়, সেই টাইমটা ঠিকমতো দিতে পারছি না বলে পরের ভিডিও টাইমে আমি আপলোড করতে পারছি না। তো যাই হোক, দেখো এদিকে খাটটাকে পরিপাটি করে নিলাম, আর এখন বিছনার চাদরটা টান টান করে নেব। আর এই বিছনার চাদরটা কালকের দিকে উঠিয়ে তারপরে আমি কেচে ধুয়ে দেব। এক জায়গায় আমার মেয়ে একটু চা ফেলেছিল, দাগ হয়ে গেছে। আর এক জায়গায় বসে বসে মার্কার পেন দিয়ে দাগ দিয়েছে, তো সেই সকল জায়গাগুলো দাগ দাগ হয়ে গেছে। ভাবছিলাম কালকের দিকে একেবারে তুলে দেব। আজ আমার প্রচুর কাজ আছে, তো সেগুলো করতে করতেই অনেকটাই সময় পেরিয়ে যাবে। আজ আমি একটা সবজি বাগান বানাবো বাড়িতে। নিজে হাতে কুপিয়ে মাটি সুন্দরভাবে বানিয়ে তারপরে বেড়া দিয়ে একে দিনই সবজি বাগান বানিয়ে ফেলবো। আমার অনেক বোনেরা কমেন্ট করো, ও প্রায় বোনেরাই বলে থাকো যে দিদিভাই তোমার বাড়িতে তো অনেক জায়গা, তুমি একটা সুন্দর করে বেড়া দিয়ে সবজি লাগানোর জায়গা করো। ভাবলাম সুন্দর আইডিয়া, আর তোমরাও চাও যেহেতু, তোমাদের কথার ওপরে নির্ভর করে কিন্তু ব্লগিংগুলো বানাতে হয়। তো যাই হোক, সবাই যেটা চায় সেটাই করতে হয়। তো অনেক বোনেরা এরকম প্রায়ই কমেন্ট করো দেখতে ভালো লাগবে সবজি বাগান বানাও। তো ভাবলাম চলো, একটা তো আমি উটো উনুন বানিয়েছি। উটো বলতে ওই তোলা উনুন, ক্যারেটের ওপরে, যেটা আমি যেখানে সেখানে সরিয়ে নিয়ে যেতে পারি। আর তার সামনাসামনি সবজি বাগানটা বানিয়ে ফেলবো। আর উনানটা পরে সরিয়ে একদম সুন্দরভাবে সেটিং করে নেব জায়গাটা। এখন শুকনোর সময় উঠানে যে কোনো জায়গায় কিন্তু আমি উনান পাততে পারি, রান্না করতে পারি। আর বর্ষায় তোমরা তো জানো আমার বাড়ির অবস্থায় কি হয়। তো এখন এই যে কটা মাস এনজয় করার টাইম আমার বাড়িতে, ফুল মস্তি করার টাইম, যেখানে খুশি কাজ করা, রান্না করা, জিনিসপত্র শুকানো, একদম ফুল এনার্জিতে আমি কাজ করতে পারি। আর বর্ষাকালটা বলতে পারো ঘরে ঘরেই কাটাতে হয়। এবছর তো ইচ্ছে আছে মাটি তোলার, জানি না কত দূর কী করতে পারবো। তবে বাড়িটা যেহেতু অনেক বড়, মাটিও তো সেই পরিমাণে লাগবে। তো আমার পুকুরটা এমনিতেও কাটানো অনেক গভীর করে, পুকুরটা কাটানোর আর জায়গা নেই। দেখা যাক, হয় কিনে দিতে হবে, তা নয় কোনো জায়গা থেকে পুকুর থেকে কারুর নিয়ে তারপরে বাড়ি বোঝাই করতে হবে কিছু টাকা পয়সা দিয়ে। তো তার জন্য অনেক টাকার দরকার, আর সেগুলো করে নিতে গেলে একটু সময় সাপেক্ষও তো লাগবে। সামনে এখনও বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত টাইম আছে, তার মধ্যে এই কাজগুলো করে ফেলতে হবে। একে একে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, পাশে আছো, এইভাবেই থেকো। আমাদের মতো একটা মধ্যবিত্ত ঘরে সব কিছু চাইলেই পাওয়া যায় না। সেখান থেকে যদি নিজে কিছু ইনকাম করে হাজব্যান্ডের হাতে দিই, তাহলে গিয়ে কিন্তু অনেক দরকারি যে কাজগুলো করতে পারি না সেইগুলো হয়ে ওঠে। তা নয় বাজেট ছাড়া এখন কোনো কাজই তো করা যায় না। অল্প বাজেট নিয়ে কাজে লাগলে সেই কাজ দুদিনও টিকবে না। তো যাই হোক, হাজব্যান্ডের হাতে হাতে একটু হেল্প করতে পারলে, একটু পয়সা দিয়ে সাহায্য করতে পারলে সে কিন্তু কাজগুলো করতে পারবে। তো তার ঘাড়ে তো অনেক চাপ, প্রেশার, কারণ বাচ্চা কাচ্চা আছে, দুটো বাচ্চা, তাদের পড়াশুনোর, লেখাপড়ার যা খরচ খরচা, খাওয়া দাওয়া, তারপরে আনুষঙ্গিক প্রচুর খরচ। এখন এটা লাগবে, তখন সেটা লাগবে, তার পাশাপাশি ডক্টর, ওষুধ। তো একটা সংসারে বোঝোই তো যে একটা মধ্যবিত্ত সংসারে কত বেশি খরচ থাকে। আর সেই খরচগুলো একটা পুরুষ মানুষ কখনোই তুলতে পারে না। আর সেই খরচ তুলতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়ে যায়, চারিদিক থেকে দেনা দায়িক এটা ওটা ভর্তি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে নিজের মতন মনে করে আমি কথাগুলো বলছি। তো হাজব্যান্ডের ঘাড়ে প্রেশার দেওয়ার মতন আর কোনো ইচ্ছে কিংবা ক্ষমতা আমার নেই। যে কোনো কাজ করতে গেলে সেখান থেকে পাশ থেকে যদি আমি অল্প কিছু টাকা দিয়ে সাপোর্ট করে বলি যে এটা আমার করে দাও, সে কিন্তু ফেরাতে পারবে না। আর তার কাজের প্রতি আগ্রহটা ভালো হয়। তো যাই হোক, এভাবে মিলেমিশেই কাজ করার চেষ্টা করি। আর দেখো এখন পুকুরে চলে আসলাম, অনেক জামাকাপড়, জিনিসপত্র এগুলো এখন মাখিয়ে দেব। তো ঈশা সারা রাত ধরে বমি করেছে, ওর শরীরটা অনেকটাই খারাপ, ক্লান্ত। তার জন্য কিন্তু এরকমভাবে অনেক জিনিসপত্র কাচা ধোয়া আমাকে করতে হচ্ছে। আজ দুটো দিন ওর শরীরটা খারাপ, কিছুই খেতে চাচ্ছে না। তো বমিটা তো ভালো হয়ে গেছে, সকাল থেকে দেখছি খাচ্ছে দাচ্ছে, কিন্তু ও না বলছে একটু মাংস দিয়ে ভাত খাবে। আমি জানি না যে বাচ্চার এই সময় মাংস দেওয়া ঠিক হবে কিনা। দেখো কিছুই তো খাচ্ছে না, হয়তো এক দু টুকরো মাংস হলে যদি এক দুগাল ভাত মুখে দেয়, এইটাই অনেক। ওই কারণে ভাবছি আজকে এই কাজকর্ম করে রেখে একটু বাজারে যাব,
আর ওখান থেকে কিছু মুরগির মাংস নিয়ে আসবো। আর আমার মেয়ে মুরগির যে ছাল আলা যে মাংসগুলো হয় ওই মাংস খেতে অনেক পছন্দ করে। আমাদের এখানে মুরগির মাংস কিনতে পাওয়া গেলেও তো ছাল সমেত পাওয়া যায় না, মুরগির চামড়াটা আগে আলাদা করে নেয়, তারপরে কিন্তু মাংসগুলো বিক্রি হয়। তো কেউ যদি বলে শুধু পা নেব, পা বিক্রি হয়। কেউ যদি বলে শুধু গলা নেব, মুরগির গলা আলাদা। আবার কেউ যদি বলে দিল টিলগুলো একসঙ্গে আমি নেব, শুধু দিল বিক্রি হয়। কেউ যদি বলে সলিড পিস নেব, সলিড পিস আলাদা। আর কেউ যদি বলে রানের দিকটা নেব, এরকম আলাদা আলাদা। তবে সবথেকে দাম বেশি মুরগির রানের, আর সবথেকে দাম কম হচ্ছে দিল, গিলে, ছাল এইগুলোর আর কি, আলাদা আলাদা করে বিক্রি হয়। তো যাই হোক, আমার মেয়ে যেহেতু একটু ছাল লাগানো মাংস খেতে চাচ্ছে, তো বাড়িতে গোটা মুরগি নিয়ে এসে পরিষ্কার করা ঝামেলা। আর একটা বড় গোটা মুরগির দামও বেশ অনেক পড়বে, হাজব্যান্ড তো বাড়িতে খাবে না। তো ওই কারণেই দেখি 500 গ্রাম মতো আনবো, যেরকমটা আর কি আমাদের প্রয়োজন সেরকমই আনবো। এখানে না 200, 150, 250 এরকমও মাংস বিক্রি হয়। অনেক বোনেরা বাংলাদেশ থেকে কমেন্ট করো যে তোমাদের এখানে এত টুকু জিনিস দেয়। হ্যাঁ গো, তুমি যদি বলো 2টো পটল নেবে, তারপরে একটা বেগুন নেবে, কিংবা একটুখানি কুমড়োর থেকে 1-150 গ্রাম কেটে নেবে, এরকম কিন্তু দেয়। কারণ আমি যখন বাজার করি তখন ওরকম কম কম করেই করি, আর হাজব্যান্ড যখন বাজার করে ব্যাগ ভর্তি করে আনে। আমি বাজার জিনিসটা অতটাও ভালো বুঝি না, কটা দিন বাজারে গেছি, কোন জিনিসের কী দাম কীরকমভাবে নিলে ঠিক হয় আমি না বুঝতেই পারি না। তো যাই হোক, আমি ওনাদেরকে বলে দেই 10 টাকার 20 টাকার এরকমভাবে দাও, বাড়ি এনে দেখি হয় সবজি বেশি হচ্ছে, তা নয় কম হচ্ছে, এইরকমই আর কি। ওই কারণে বাজারে খুব একটা আমি সেরকম যাই না, আর গেলেও মাছ মাংস তারপরে সবজি এই সকল বাজার হাজব্যান্ডই বেশি করে। তো যাই হোক, দেখো অনেক জামা কাপড়, এগুলোকে ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর ওই বড় গামলাটার মধ্যে করে নিয়ে এখন ছাদে যাব, এগুলোকে মেলে দেব। বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে কাঁচা ধোয়া যেমন পরিমাণে বেশি থাকে, আর তার থেকে যেটা সবথেকে ঘাটতি হয় সেটা হচ্ছে ঘুম। সারা রাতটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল আমার মেয়ে, হয়তো কান্নাকাটি করিনি, কিন্তু ওর যে শরীরে একটা অস্বস্তি হচ্ছিল, খুব কষ্ট বোধ করছিল। আমি ওকে দেখে আর ঘুমাতে পারিনি, কারণ সারা রাতটা আমি দেখছিলাম বমি করে করে একদম পুরো মেয়ে নাজেহাল, বমি করছে আর ঘুমিয়ে পড়ছে। তো ওই অবস্থায় ঘুমিয়ে পড়লে আমার শুধু ভয় লাগছিল, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। আমি না চোখের পাতা বন্ধ করতে পারিনি। আর সকাল থেকে উঠেই তারপরে আবারও কাজকর্ম এটা সেটা তো আছেই, তার পাশাপাশি বাচ্চাকে দেখে শুনে রাখা। তো এই সারা দিনটা কি বলবো, অনেকটা কষ্ট করেই আমার গেছে। তো আমার মেয়ে যে এখন একটু সুস্থ আছে ওপর আল্লাহর ইচ্ছায়, আর অবশ্যই তোমরা একটু দোয়া করো যাতে ও তাড়াতাড়ি আরও ভালো হয়ে যায়। তো দেখো, এত বড় উঠোন ঝাড়ু দিতে একটু তো সময় লাগে, ওই মাথা ঝাড় দিয়ে আসতে আসতে অনেকখানি সময় লেগে গেল। এখন এই মাথাটা ঝাড়ু দেব। তোমাদের বলছিলাম না আমি সবজি বাগান বানাবো, আমার একদম রান্নাঘরের সামনাসামনি এই এতগুলো জায়গা পড়ে আছে, আর এই জায়গাটা বেশ মাটি ভিজে ভিজে একটু নরম আছে, কোপাতেও বেশ সুবিধা হবে। তো ওইখানটাই আমি বানাবো। বাড়িতে যদি দুটো শাকটাক চাষ করা হয় সেটাও কিন্তু অনেকটাই উপকারে আসে। যখন কিছুই না থাকে তখন একটা দুটো দিন চালিয়ে নেওয়া যায়। আমাদের ওই বাড়িতে অনেক সবজি লাগানো আছে, লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে পেঁপে গাছ, তারপরে বেগুন, সিম, মূলো, মিসলি, অনেক রকমের গাছ আছে। তো ভাবছি এই বাড়িতেও একটু মাটি কুপিয়ে কুপিয়ে লাগিয়ে দিই। বর্ষার পানি ওঠার জন্য কিছু এখানে আমি করতে পারি না। আর দেখো, আগের দিন যে উনানটা পেতেছিলাম অনেকখানি শুকিয়ে গেছে, আর শীতের রোদ্দুর বুঝতেই পারছো, রোদ্রের কোনো জোর নেই, ওই কারণে কিন্তু এখন শুকাতে একটু লেট হয়। এখন এটাকে আমি পিটিয়ে ছেটে একদম খুব সুন্দর বানিয়ে ফেলবো, আর তার সঙ্গে পাইপ লাগানোর একটা জায়গা বানাবো, যেখানে আমি পাইপ বসাবো, কালি ধোঁয়া যা কিছু আছে পাইপ দিয়ে যাতে বার হয়ে যায়। এমনি ঝিকতলা চুলে কিন্তু একটু কালি পড়ে, আর পাইপ দিলে হাজার রান্না করলেও তাতে খুব একটা কালি পড়ে না। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে এখন উনানটাকে পিটিয়ে নিচ্ছি, আর এখন এটাকে লেপেও দেব। টুকটাক গর্ত টর্ত করতে হবে, সেগুলো করব। একটা উনানের পেছনে কিন্তু অনেকখানি সময় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়, তাহলে গিয়েই বেশ সুন্দর হয়। আর আমার মেয়ে দেখো কত সুন্দর রোদ্রে খেলা করে বেড়াচ্ছিল, বিশেষ করে হাঁসেরা আছে না, হাঁসেদের খাবার টাবার দিয়ে বেড়ায়, সারাদিন ওদের নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ভালো লাগছে, শরীরটাও অনেকটা ভালো হয়ে গেছে। তো যাই হোক, দেখো উনানের এই কর্নারটায় আমি একটা গর্ত বানিয়ে নিচ্ছি, আর এই কর্নারটা দিয়েই ধোঁয়া কিন্তু বার হবে। খুব ছোট্ট করব, কারণ উনানটা যেমন ছোট, ধোঁয়া বার হওয়ার জায়গাটাও সেরকম ছোটই বানাতে হবে। আমার ইচ্ছে আছে এটা আমার সবজি বাগানের সামনে বসে রান্না করার,
আর তা না হয় ছাদের ওপরে, যখন বর্ষায় আমার উঠানে পানি উঠে যায় তখন এটাকে ছাদে নিয়ে যাব, ছাদে বসে আমি রান্না করব। তো যাই হোক, দেখো অনেক সুন্দরভাবে একটা গর্ত বানিয়ে নিলাম। আর এর পাইপ আছে আমার দোকানে, একটা লোহার পাইপ আর একটা প্লাস্টিকের পাইপ আছে। তো দেখি দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, নিয়ে সেখানে লাগিয়ে দেব, দিয়ে তার গা দিয়ে একটু মাটি দিয়ে দেব। এখন উনানের গর্তটা সুন্দর করে নিলাম। আর সিমরান বারবার করে আসছিল, বলছে মা আমাকেও একটা এরকম উনান পেতে দাও, অনেক ভালো লাগবে, আমি একটু রান্না টান্না করবো। ভাবছি আর একটু মাটি তুলে নিয়ে এসে সিমরান আর ঈশার জন্য সুন্দর করে ছোট্ট একটা উনান বানিয়ে দেব, কারণ ওরা অনেক দিন থেকেই বলছে খেলনা মাটি খেলা করবে, তার জন্য। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম খেলনা মাটি খেলতাম। আর আমার মা, আমার দাদি, এনারা কিন্তু উনান বানিয়ে দিত ছোট্ট ছোট্ট। তো সেই সময়টার যে একটা আনন্দ ছিল বলে বোঝানো যাবে না। যে মিথ্যে মিথ্যে রান্না করেও সেই সবজি ভাত যে খেতে এত মজা লাগতো, সবার কি বলবো। 2-2 জন মিলে রান্না করতাম, কেউ রান্না করবে, কেউ বাসন মাজবে, কেউ বাজার করবে, বন্ধু বান্ধবরা মিলে। পড়াশোনার তেমন চাপ ছিল না। তো যাই হোক, এরকমভাবে আমরা খেলাধুলো করতাম। আর যখন দেখা যাচ্ছে সবার আগে রান্না টান্না হয়ে যাবে, কেউ 8 ভাগের, কেউ 10 ভাগের করে আমরা রাঁধবো, সেইগুলো আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে মিথ্যে মিথ্যে খেতে দিতাম। সেই সকল দিনগুলো এত বেশি মিস করি এখন, কি বলবো। তো আমার মেয়েরাও ওরকম একটা উনান বানিয়ে দিতে বলছে। ওরা 2 বোন সারা দিন খেলা করে, তোদের দুজনের জন্য একটা সুন্দর উনান আমি ছোট্ট করে বানিয়ে দেব। তো চলো বন্ধুরা, কাজটা করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। এখন আমার উনানটাও পুরো কাটাকুটি শেষ, সুন্দর করে লেপে রোদ্রের মধ্যে দিয়ে রাখছি। শুকিয়ে গেলে 2-3 দিন বাদে যখন রাঁধবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নাসির প্রোফাইল থেকে বোন বলেছো তোমার বাপের বাড়ি কাছে গো? হ্যাঁ গো, আমার বাপের বাড়ি কাছাকাছি। আগে দূরে ছিল, কিন্তু এখন কাছাকাছি হয়ে গেছে। আর এদিকে আমি উনানটা লেপে স্নান সেরে কিছু কাঁচা ধোয়া ছিল আরও টুকটাক, সেগুলো করে দিয়ে আমি সোজা রান্না করতে আসলাম। আর এই যে স্নানের পরে গরম গরম উনানে সামনে বসে রান্না করা, তো পুরো গাটাই গরম হয়ে যায়, অনেক ভালো লাগে শীতকালে। ভিলেজ লাইফ উইথ নাইয়া বোন বলেছ তোমার কথাগুলো আমার শুনতে অনেক ভালো লাগে। অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। ফুলমণি বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য, নিজের বোনের মতো সাথে থাকার জন্য অনেক ভালোবাসা রইল বোন। ফরিদা বোন বলেছে অনেক সুন্দর ভিডিও দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। গাজী আসাদ বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মাই দোলা বিশ্বাস প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। অবশ্যই আগামী দিন তোমার সফল হবে, সেই কামনাই রইল। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছে আমারও বাসি পিঠে অনেক ভালো লাগে। হ্যাঁ গো, বাসি পিঠে সত্যি অনেক ভালো লাগে, আর বিশেষ করে শীতের সময় অনেক বেশি ভালো লাগে। সুমি ইসলাম বোন বলেছ দিদি আমরা এই মাছটা কষিয়ে রান্না করি, আমরা তেলে ভেজে নিই না। ওইটাই ভালো গো, তেলে ভাজলে যা পরিমাণে তেল ছিটকায়, অনেক যন্ত্রণাদায়ক। আর তার থেকে যেটা বেশি সমস্যা, সেটা হচ্ছে গায়ে হাত পায়ে ছিটকে ছিটকে আসে। তো আমার হাজব্যান্ড যেহেতু মাছ কড়া করে না ভাজলে খেতে চায় না একদমই, ওই কারণে আমি কিন্তু ভেজেছিলাম। আর তা নয় আমিও কষিয়ে রান্না করতাম। আমার মা দেখতাম ওই রকম ধরনের মাছ একটু বেশি করে তেলের ভিতরে কষিয়ে কষিয়ে অনেক সময় ধরে রান্না করতো, সত্যি অনেক ভালো হতো। তো অনেক ভালোবাসা রইল বোনের ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। মানিজা প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার কাজগুলো অনেক সুন্দর, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। ওকে প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমি কিন্তু মাংসটা চাপিয়ে দিয়েছি। আর এই মাংসটা আমি স্নান সারার আগেই নিয়ে এসেছিলাম, বাজার থেকে এসে স্নান করে তারপরেই কিন্তু রান্না করতে বসেছি। আমার মেয়ে মুরগির পা খেতে অনেক ভালোবাসে, তার জন্য 2খানা মুরগির পাও নিয়ে এসেছি। তো সিমরানও যেমন পছন্দ করে, ঈশাও ঠিক সেরকম ভালোবাসে। আরিয়ান পারভেজ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। সুস্মিতা সেন প্রোফাইল থেকে বোন বলেছে তোমার বাড়ির পরিবেশটা খুব সুন্দর, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। আর দেখো কিছু মশলা ফুরিয়ে গেছিলো, সেগুলোকে আমি আবার সুন্দর করে রিফিল করে নিচ্ছি। তো এখানে গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢেলে ঢেলে একেবারে রেডি করে নিলাম। আর এখন একে একে মাংসের মধ্যে আমি দিয়ে দেব। একটুখানি এই কষানো পানিটা শুকিয়ে আসলে তারপরে মশলাগুলো দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে একদম পুরো মুরগির পাতলা ঝোল বানাবো। তো এদিকে এই যে মাটিগুলো আমি কিন্তু খুঁড়ছিলাম, রান্না করছিলাম আর একটু একটু করে খুঁড়ছিলাম। আর আমার মেয়েরা দেখো আর যতটুকুখানি বাকি ছিল ওরাই খুঁড়ছে,
ঈশা যে কী আনন্দ পাচ্ছে এরকম একটা কোদাল পেয়ে হাতে, কি বলবো। আর কোদালটা হচ্ছে অনেক ছোট্ট। তো আমি না সবসময় মনে করি কাজের মধ্যে থাকলে মন শরীর দুটোই ভালো থাকবে। আর আমার রাজহাঁসের বাচ্চাগুলো দেখো, এরা ঈশা যেখানে সেখানেই থাকে, আদার্স কোনো জায়গায় থাকতে ভালোবাসে না। ঈশার গলার আওয়াজ যেখানে পায় ঠিক সেখানে চলে যায়। তো এদের যখন আমি আটকে রাখি, যদি বাই চান্স ঈশা একটু জোরে কথা বলেছে, এত জোরে জোরে ডাক দেয় যে শিগগিরই আমাকে বাইরে বার করো, আমি তোমার সঙ্গে ঘুরতে যাবো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখো সুন্দর করে বেড়াটাও বানিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সব আমার পাটকাঠি। আর দেখো রান্না হচ্ছে, তো এদিক ধোঁয়াও কিন্তু আসছে আমার রান্নাঘর থেকে। তো খুব সুন্দর করে চেষ্টা করব বেড়াটা দেওয়ার, জানি না কতটা ভালো হবে। প্রথম এরকম নিজে হাতে সবজি বাগান বানাচ্ছি। তো দেখা যাক, হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কেমন কি হয়েছে। তো আমার জায়েদের বাড়ি গরু আছে, সিমরানকে পাঠাবো কিছু শুকনো গোবর আনতে, গোবর ছড়িয়ে দিয়ে রাখবো। তার কদিন বাদে আমি সবজি টবজি যা লাগানো লাগাবো, তাহলে মাটিটা রেডি হয়ে থাকবে আর সবজিগুলো কিন্তু অনেক সুন্দর বেড়ে উঠবে। তো বাড়িতেই যখন জৈব সার আছে তখন পয়সা দিয়ে আর সার কিনবো কি করতে বলো। তো যাই হোক, এরকমভাবে বেড়াগুলো এখন আমি বেঁধে দেবো। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আকলিমা আক্তার বোনকেও জানাই অনেক ভালোবাসা। আমি এদিকে কাজ করছি, আমার মেয়ের অবস্থা দেখো, মাথার ওপরে টুল নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমার ঘরের পেছনে যাদের ঘর আছে, তো সেই বাড়ির বউটা আমাকে বলছিল যে তুমি তো অনেক সুন্দর বাগান বানিয়ে ফেলেছো, বেশিক্ষণ সময় লাগলো না, এর মধ্যে কী চাষ করবে। আমি বলছিলাম দেখা যাক কী করা যায়। তো আমার মেয়ে ওদিকে আঁচড়া দিয়ে দিয়ে মাটিগুলো সুন্দর ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছিল। রান্নাটা হচ্ছিল, দেখতে আসলাম যে ঝোলটা কেমন হয়েছে, দেখি ঝোল শুকিয়ে গেছে। এখন সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে মাল মশলা দিয়ে ভালোভাবে ঝোল দিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু মিট মশলা আর তার সঙ্গে জিরে ধনিয়া গুঁড়ো। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তেলটা বার করে নিয়ে একদম এক কড়া পানি দিয়ে দিলাম। খুব পাতলা পাতলা ঝোল, মাংসের গন্ধেই কিন্তু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর যেহেতু মুরগির ছালালা মাংস, এটা থেকে কিন্তু অনেক তেল বার হয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলা। তো যাই হোক, সন্ধ্যায় আমরা গেছিলাম বাজারে, সিমরানের বই কেনার বাকি ছিল। এখানে আমাদের পাড়ার একটা বউয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেই ঈশাকে অনেক আদর করছিল। যাই হোক, এখন এত লাইন, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে বই দুটো পেলাম। তো তারপরে এসছে একটু মিয়মরে, এখান থেকে ঈশা সিমরানের একটু খাবার কিনে দেব। তো সিমরান বলছিল একটা ছোট্ট বার্গার নেবে, মিনি বার্গার। আর ঈশা বলছিল যে কোনো একটা পেস্ট্রি কিনে দিতে। তো আমি একটা সাদা কালারের পেস্ট্রি কিনে দিয়েছিলাম। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ আমার বাবার বাড়ি বারাসাতে, ওখানে গেলে তোমার সঙ্গে একটু মিট করব। অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, অবশ্যই দেখা হবে। এখানে দেখো খাবার টাবারগুলো বাড়িতে আনলাম, এখন দুই বোন মিলে বসেছে খাবে বলে। তো চলো, আমি একটুখানি, আমার বারবার করে ওরা বলছিল টেস্ট করে দেখতে কেমন, তো সামান্য একটুখানি নিয়ে দেখলাম। এই কেকটা সব থেকে বেশি ভালো লাগে মিয়মরে আমার, প্রচুর ফ্লেভারের কেক পাওয়া যায়, কিন্তু এটা যেমন একদম হালকা মিষ্টি, তার সঙ্গে দুধের একটা ফ্লেভার আছে, বেশ দারুণ, আর ক্রিমে তো ভর্তি পুরো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া রেখে যেও।